আসসালামু আলাইকুম। সাধারণ বিজ্ঞানের আজকের ক্লাসে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। গত 3 পর্বে আমরা আলো নিয়ে পড়াশোনা করেছি। আজকেও আমাদের আলোর আরেকটা বিষয় নিয়ে পড়াশোনা করব। 4th পর্বের ক্লাসে আমরা লেজার, প্রিজম এবং এক্স-রে সম্পর্কে জানব। চলুন ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই দেখেন আমরা লেজার সম্পর্কে জেনে নিই। লেজার রশ্মির পূর্ণরূপ দেখেন, লেজার রশ্মির পূর্ণরূপ হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। আচ্ছা, এটা কি আবিষ্কার করেন? হ্যারল্ড মাইমান 1960 সালে আবিষ্কার করেন। তো এটার সাথে মোটামুটি সবাই পরিচিত যে আমরা যখন হোয়াইট বোর্ডে মার্কিং করি দূর থেকে, তখন কি করি আমরা লেজার রশ্মির সাহায্যে মার্কিং করি, বা দূরে কোথাও বার্তা পাঠাতে আমরা কি লেজার রশ্মি ব্যবহার করি। এটা কি আবিষ্কার করেছে? পিলির জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখা খুবই জরুরি। আচ্ছা দেখেন, এখানে লেজার রশ্মির ছবি দেওয়া আছে। এখানে দেখেন এই যে নীল বর্ণের লেজার তৈরি হয়, তারপরে কি সবুজ বর্ণের লেজার তৈরি হয়। এটা কীভাবে তৈরি হয় সেটা নিয়ে আমরা এই স্লাইডে আমরা এই ক্লাসে আমরা জানতে পারবো বিস্তারিত। আচ্ছা, এরপরে দেখেন প্রিজম নিয়ে আমরা গত পর্বে একটু পড়াশোনা করেছিলাম। সেখানে কী ছিল বলেন তো? প্রিজম হচ্ছে সূর্যের যে সাদা আলোক রশ্মি, এই সাদা আলোক রশ্মিকে 7টা ভাগে ভাগ করে যায়। যেখানে দেখাচ্ছে দেখেন, এখানে আপনারা দেখতে পাবেন, এখানে দেখেন 7টা ভাগে ভাগ হয়ে গেছে, বেনিয়া সহকালা। এই নিচ থেকে দেখেন বেনিয়া সহকালা ভাগ। তাহলে আমাদের আসলে প্রিজমটা কাজ কী করে? সে হচ্ছে আলোকে বিশ্লেষিত করে, মানে আলোকে 7টা ভাগে ভাগ করে দেয়। তো প্রিজম দেখতে কেমন দেখেন? এই যে প্রিজমটা যেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্রিজম, সেটা হয় 4 কোণা এরকম 3D ত্রিমাত্রিক দেখতে। আর যেটা ট্রায়াঙ্গুলার প্রিজম, এটা নিয়ে আমরা গত পর্বে দেখছি ট্রায়াঙ্গুলার প্রিজমের মধ্যে আলো গেলে 7টা ভাগে ভাগ হচ্ছে। এই যেটা দেখছেন না, এটা এরকম আর কি। আচ্ছা, তারপরে দেখি আমরা এখানে আমি বিশেষ লিখিত কিছু প্রশ্ন এখানে দিয়েছি, তার সাথে আমি এগুলো উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি। দেখেন, লেজার কি, এর প্রয়োগ আলোচনা করুন। এটা 33তম বিসিএসে এসেছে, 27তম বিসিএসেও এসেছে। আবার দেখেন লেজার রশ্মির বৈশিষ্ট্য কী কী, এটা হচ্ছে 23তম বিসিএসে এসেছে। লেজার কি, ইহার ব্যবহার আলোচনা করুন। এটা দেখেন 22তম, 20, 17, 11। তাহলে বুঝতেই পারতেছেন লেজার রশ্মিটা কত গুরুত্বপূর্ণ আমাদের প্রিলিমিনারি বা প্লাস লিখিত দুইটার জন্য। বিশেষ করে লিখিতের জন্য লেজার থেকে প্রতিবারই প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। তাহলে চলুন আমরা দেখি নিই আসলে লেজারটা তৈরি হয় কীভাবে, এটা কীভাবে উৎপন্ন হয়। দেখেন, এটা হচ্ছে কি হয়, আলোক তরঙ্গকে একটি স্ফটিকের মধ্যে দিয়ে চালনা করা হলে ফোটন কণিকার উদ্দীপিত নিঃসরণ ঘটে এবং শক্তিশালী সুসংগত আলোক রশ্মি নিঃসরিত হয়। মানে আমি যদি চিত্র সাহায্যে আপনাকে দেখাই তাহলে দেখতে পাবেন, এই যে আমরা দেখতেছি, এটি লাল রঙের যে জিনিসটা দেখতেছি, এটাকে বলা হয় রুবি। রুবির নাম অনেকেই শুনছে, রুবি হচ্ছে লাল রঙের হয়। তো এটাকে কি করা হয়, একটা উচ্চ শক্তির ফ্ল্যাশ লাইট দিয়ে পেঁচানো হয়। বুঝতে পেরেছেন? এই দেখেন, উচ্চ শক্তির ফ্ল্যাশ লাইট দিয়ে পেঁচানো হয়েছে। তো এটাকে কি করা, যখন আপনি হচ্ছে এখানে আলো সুইচটা অন করে দেবেন, তখন কী হবে, এটা জ্বলে উঠবে। এই যে এই সাদা পেঁচানো অংশ দেখতেছেন, এটা জ্বলে উঠবে। জ্বলে ওঠার ফলে কি হবে দেখেন, এখান থেকে যে আলোক রশ্মিটা নিঃসরিত হবে, সেটা হচ্ছে এই রুবি দণ্ডটা সে গ্রহণ করে নেবে। গ্রহণ করার ফলে কি হবে, তার যে পরমাণু আছে, তার পরমাণু ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করবে। নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করার ফলে কি হবে দেখেন, যখন হচ্ছে এই শক্তিটা অপসারিত হবে, তখন এই উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যখন আবার ইলেকট্রন নেমে আসবে, তখন এক প্রকার রেডিয়েশন বা এক প্রকার হচ্ছে তরঙ্গ নিঃসরিত করবে, যেটা আপনার হচ্ছে লাল বর্ণের হতে পারে বা নীল বর্ণের হতে পারে। সেটা আমরা এই যে উচ্চ শক্তির ফ্ল্যাশ লাইট, এটা দ্বারা আমরা নির্ধারিত করে দেবো। তখন দেখেন কি হবে, এই রুবি দণ্ডের আবার বৈশিষ্ট্য কি, এটার হচ্ছে দেখেন, এটা হচ্ছে এটা রুবি দণ্ড। এখানে কি করা থাকে, এখানে হচ্ছে আয়নার মতো পাড়া লাগানো থাকে, আর এই পাশে আংশিক পাড়া লাগানো থাকে। তখন দেখেন এই যে এখান থেকে যে তরঙ্গগুলো তৈরি হলো, সেগুলো কি এখানে প্রতিফলিত হয়ে, এখান থেকে কি প্রতিফলিত হয়ে একটা সরলরেখা বরাবর গতিশীল হয়। এই বরাবর গতিশীল হয়, তখন কি হয়, এখান থেকে লাল বর্ণ বা নীল বর্ণ বা সবুজ বর্ণের লেজার রশ্মি বের হয়ে আসে। তো এই কথাগুলো আমি বলছি, আর এটা অবশ্যই মনে রাখবেন, এটা কি বিজ্ঞানী মাইম্যান 1960 সালে লেজার রশ্মি আবিষ্কার করেন। আচ্ছা, আর অবশ্যই মনে রাখবেন লেজার রশ্মি কিন্তু শুধুমাত্র এক রঙের হয়। দেখবেন সেটা শুধু লাল, যেটা নীল সেটা নীল, সেটা সবুজে হয়। আচ্ছা, এখন দেখেন আমি যে লেজার উৎপাদন প্রক্রিয়া আপনাদের বললাম, এখানে একটু চিত্রের মাধ্যমে দেখানো আছে। এখানে দেখেন আলোর ফোটন শোষণ করে পরমাণু উচ্চ শক্তি স্তরে গমন করে, মানে আলো এখানে পড়লে সে কি শক্তি শোষণ করে ইলেকট্রনটা কি এই শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করবে। আবার যখন নেমে আসবে, নিম্ন শক্তি স্তরে নেমে আসবে, তখন দেখেন একটা আলোক রশ্মি নিঃসৃত হবে, এই যে E=H বা Hf আমরা যেটাকে বলি। এই যে উদ্দীপিত নিঃসরণ, এটা কি অনেকগুলো যখন একসাথে হবে, তখন কি একটা রশ্মি আকারে বের হয়ে আসবে, যেটাকে আমরা বলতেছি লেজার রশ্মি। আচ্ছা, এটা এখানে সুন্দর মতো দেওয়া আছে, আপনারা একবার রিডিং পড়বেন তাহলে ভালো বুঝতে পারবেন। তারপরে দেখেন লেজার রশ্মির ব্যবহার কি, এই রশ্মির তীব্রতা খুবই বেশি,
রশ্মি প্রায় নিখুঁতভাবে সমান্তরাল হয়, একবর্ণী হয়, তারপরে কি দশা সুসঙ্গত, পানি দ্বারা শোষিত হয় না, এটা দিক অভিমুখী, মানে যেদিকে গমন করে সেই মুখে যায়, অন্য কোনো দিকে যায় না। ব্যবহার দেখেন কি, লেজার রশ্মির সাহায্যে আলোর বৈশিষ্ট্য প্রমাণ করা যায়। আচ্ছা, তারপরে দেখেন যোগাযোগ ব্যবস্থায় লেজার রশ্মি ব্যবহার করা হয়, যে আমরা বলেছিলাম অপটিক্যাল ফাইবারকে বলে, সেখানে কি করা হয়, যদি লেজার রশ্মি ব্যবহার করি তাহলে কি আলোটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম। কঠিন বস্তুতে গর্ত করা, হ্যাঁ ওই যে দেখছেন না লেজার দিয়ে ঝালাই করা হয়, আবার লেজার দিয়ে কোনো কিছু কাটা হয়, এইগুলো কাজের জন্য লেজার ব্যবহার করে। এখন দেখবেন অপারেশনের ক্ষেত্রেও কিন্তু লেজার অপারেশন করা হয়, তাহলে কি হয়, খুবই সূক্ষ্মভাবে অপারেশনটা করা যায়। চিকিৎসা ক্ষেত্রে হ্যাঁ এই যে বললাম যেটা সূক্ষ্ম অস্ত্রোপচারে লেজার রশ্মি ব্যবহার করা হয়। আবার কোনো রশ্মির সাথে দূরত্ব পরিমাপ, ধরেন এখান থেকে আপনি চাঁদে হচ্ছে লেজার রশ্মি পাঠালেন, তাহলে কত সময় লাগবে সেটার উপর ভিত্তি করে আপনি চাঁদের দূরত্বটা বের করে ফেলতে পারবেন। ত্রিমাত্রিক ছবি তৈরির ক্ষেত্রে লেজার রশ্মি, যেমন হলোগ্রাফির ক্ষেত্রে কী করা হয়, লেজার রশ্মি ব্যবহার করা হয়। পানি দ্বারা লেজার রশ্মি সহজে শোষিত হয় না বলে পানির নিচে যোগাযোগ ব্যবস্থায় রশ্মি ব্যবহার করা হয়। আচ্ছা আচ্ছা, এখন দেখেন আমরা যে লেজারটা পড়লাম, এই রুবি লেজারের গঠনটা কেমন হবে সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, এটা দেখেন 34তম বিসিএস এসেছে, তাহলে বুঝতেই পারতেছেন আপনার রুবি লেজার কত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো দেখেন আমি যেটা বললাম আগে সেই কথাগুলো বারবার বলা হয়েছে, এই যে রুবিদণ্ড, সিলিন্ডার আকৃতির রুবিদণ্ড, সেটা কি করা হয়, এক প্রান্ত সম্পূর্ণভাবে রোপপায়িত পাড়া লাগানো যেটাকে বলে, আর বিটা হচ্ছে অর্ধরোপপায়িত করা হয়। এখন দেখেন এটা কী করা হয়, এটা কাচের নলের মধ্যে রেখে নলটি একটি পেঁচানো জেনন বাতি বা ঝলক বাতির মধ্যে রাখা হয়। এই যে দেখেন যেটা দেখতেছেন না, ঝলক বাতি, আলো দ্বারা, বাতির আলো দ্বারা পাম্পিং করা হয়। পাম্পিং করা মানে এই আলো দ্বারা ওই রুবিদণ্ডকে আলোকিত করা হয়, আলোকিত করলে ওখান থেকে আলোক রশ্মি বের হয়ে আসে। রুবিদণ্ডটি কিসের তৈরি দেখেন তো, অ্যালুমিনিয়াম অক্সাইড নামক যৌগের স্কেলাস, এর মনে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে কি থাকে, ক্রোমিয়াম পরমাণুর অপদ্রব্য যোগ করা হয়। তারপর দেখেন সাধারণত অধিক উত্তাপে বাষ্পীভূত অবস্থায় 100 ভাগ অ্যালুমিনিয়াম অক্সাইড এবং এত ভাগ ক্রোমিয়াম মিশিয়ে আমরা কি করি, রুবিদণ্ড তৈরি করি। এখন দেখেন ঝলক বাতির আলো দ্বারা উদ্ভাসিত হলে কেলসস্থ অধিকাংশ পরমাণু উত্তেজিত হয় এবং পাম্পিং সম্পন্ন। পাম্পিং মানে উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে গমন করলো। আবার দেখেন যখন ইলেকট্রন নেমে আসবে তখন কী হবে, সেখান থেকে এক ধরনের আলোক রশ্মি বের হয়ে আসবে, যেটাকে আমরা বলতেছি লেজার রশ্মি। এরপরে দেখেন লেজার প্রিন্টিং প্রযুক্তি, এটা আমরা সবাই জানি কি লেজারের মাধ্যমে প্রিন্ট করা হয়, যে প্রিন্টটা অনেক বেশি স্থায়ী হয় এবং কোনো প্রিন্ট যদি আপনি কখনোই যদি সারা জীবনের জন্য পেতে চান তাহলে আমাদের কি লেজার প্রিন্টিং করতে হয়। অনেকে আবার ট্যাটু করার জন্য লেজার প্রিন্টিং করে, যেটা আসলে একটু ক্ষতিকর ব্যাপার। তারপরে দেখেন আমরা দেখিনি কীভাবে আসলে করা হয়। তো এখানে দেখেন কী করা হয়, লেজার প্রিন্টিং বলতে এক ধরনের প্রিন্টিং প্রযুক্তি যা লেজার রশ্মির সাহায্যে কাগজে লেখা নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়। আমরা দেখছি না অনেক প্রিন্টার আছে যেগুলো কি এমনি হচ্ছে নর্মাল টোনার প্রিন্টার আর একটা হচ্ছে কি লেজার প্রিন্টার। আমরা কী করি, সচরাচর লেজার প্রিন্টারটা ব্যবহার করার করি, কিন্তু এটা খরচ একটু বেশি আর কি। তো এখানে কী করা হয়, ছাপানোর কাজে লেজার প্রিন্টার ব্যবহার করা হয়। সেটা কি, লেজার প্রিন্টারে একটি লেজার বিম ব্যবহার করা হয় যা ঘূর্ণায়মান ড্রামের উপর সিআরটির মতো রাস্টার ক্যানিমেস উৎপন্ন করে। মানে ধরেন আপনি কোনো একটা ছবি তৈরি করবেন, আপনি ধরেন কোনো একটা ছবি প্রিন্ট করবেন, তখন কি করে, একটা ড্রাম ঘুরে ঘুরে ওই ছবির একটা প্রতিকৃতি তৈরি করবে, ইমেজ তৈরি করে। ড্রামটি একটি আলোক সংবেদী প্লাস্টিক দ্বারা প্রলেপযুক্ত থাকে, যার পৃষ্ঠদেশে ঋণাত্মক চার্জ প্রদান করা হয়। মনে করেন এইটা আপনি এই কাগজে হচ্ছে আপনি প্রিন্ট করবেন, তখন এই কাগজের উপরে একটা ড্রাম ঘুরবে, সেই ড্রামের উপরে আপনি যে লেখাগুলো আছে না, ধরেন ক লেখা আছে, এই ক লেখা বরাবর এখানে কী হবে, ইলেকট্রনগুলো জমা হবে ক লেখার এই কালো অক্ষর বরাবর। মানে এই যে ক অক্ষর লিখলাম না আমি, ক অক্ষরে কালো অক্ষর বরাবর একটা করে ইলেকট্রন জমা হবে, একটা না তো অনেকগুলো ইলেকট্রন জমা হবে। তো যখন আপনি এই ড্রামটা নিয়ে যাবেন তখন কী হবে, ওই ইলেকট্রনটা ওই কাগজের উপর বসে যাবে, তখন কী হবে, ওখানে যে আপনার হচ্ছে ওই যে আমাদের যে কী বলে যে রঙটা, সেই রঙটা ওখানে যে বসে যাবে। আচ্ছা, তারপর দেখেন এখানে কি হচ্ছে, আচ্ছা লেজারটি ঘূর্ণায়মান ড্রামের উপর স্পট করা হয়, মানে হচ্ছে কি লেজারটি ঘূর্ণায়মান ড্রামের উপর স্পট করা হয়। লেজার দ্বারা উৎপন্ন লিখিত স্পট ধনাত্মক চার্জ ধারণ করে, ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জ টোনার ম্যাটেরিয়ালকে আকর্ষণ করে। তখন কি হয়, ঘূর্ণায়মান ড্রামে কাগজ দেওয়া হয়, টোনারটি কাগজ স্থানান্তরিত হয়, এবার লেজার প্রিন্টিংয়ে মুদ্রণের কাজ সম্পন্ন হয়। সংক্ষেপে বলতে গেলে এটা মনে করেন একটা কাগজ, এই কাগজটা আপনি প্রিন্টারের মধ্যে দিয়ে দিলেন, এখন একটা কী আছে, ড্রাম আছে, ড্রামটা হচ্ছে ঘুরবে, এই ড্রামের উপরে ওই আপনি যে লেখাগুলো লিখছেন সেই লেখার উপরে ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জে বসে পড়বে। এখন ঋণাত্মক চার্জ বসে পড়লে কী হবে, আর আপনি যেই কালি দিয়ে প্রিন্ট করবেন সেই কালির মধ্যে ধনাত্মক চার্জ দেওয়া আছে, তাহলে কি ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জকে আকর্ষণ করবে, করার ফলে কী হবে, এই কয়ের লেখা বরাবর ওই ধনাত্মক চার্জযুক্ত কালিগুলো বসে যাবে। তখন কী পাবেন, আপনি এই কাগজের উপরেও ক লেখা পাবেন। এটাকে বলা হয় লেজার প্রিন্টিং। আচ্ছা, এখন দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, লেজার কি, এর প্রয়োগ আলোচনা করুন। এটা হচ্ছে 33তম বিসিএস এসেছে, আমরা এটা এর আগেও পড়ছি, আবার একবার দেখি। এটা হচ্ছে পূর্ণরূপটা ভালোভাবে মনে রাখবেন, লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। এখানে কি করা হয়, উদ্দীপিত
বিকিরণের উদ্দীপিত নিঃসরণের দ্বারা আলোকের বিবর্ধন। আচ্ছা, এখানে প্রয়োগগুলো দেখেন খুবই গুরুত্বপূর্ণ। যোগাযোগ ব্যবস্থায় লাগে, টেলিকমিউনিকেশানে, তারপরে কি পরীক্ষা নিরীক্ষা প্রমাণ করার জন্য লাগে, কঠিন বস্তুতে গর্ত করার জন্য লাগে, টেলিভিশন লেজার রশ্মি ব্যবহার করা হয়, ত্রিমাত্রিক ছবি হলোগ্রাফির জন্য, চিকিৎসা ক্ষেত্রে দূরত্ব পরিমাপে। আচ্ছা আচ্ছা এর মধ্যে আরেকটা অংশ আমাদের চলে এসছে, এটার এক্স রে। আচ্ছা, এক্স রে নিয়ে তাও আমি একটু বলি, এটা এই অংশের না। এক্স রেটা আমি বলছিলাম গত দিনে যে এখানে কী করা হয়, দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রন করে ধাতব পদার্থের উপস্থিত হলে ধাতব পদার্থ থেকে উচ্চ বিকিরণ ক্ষমতা সম্পন্ন বিকিরণ তৈরি হয়, তাকে এক্স রে রশ্মি বলে। এটা আমি বলছিলাম যে এক্স রে মেশিনের উপর দেখবেন 33,000 ভোল্ট লেখা থাকে, বুঝতে পেরেছেন? মানে এই একটা মনে করেন ধাতব দণ্ড, আর এখানে ধরেন যে পজিটিভ চার্জ দেওয়া থাকে, এটা 33,000 ভোল্টের পজিটিভ চার্জ। আচ্ছা, একটু বড় করি লেখাটা, 33,000 ভোল্টের পজিটিভ চার্জ দেওয়া থাকে এই একটা ধাতব পাতে। আর এইখানে মনে করেন এটা পজিটিভ প্রান্ত, আর এই নেগেটিভ প্রান্তে মনে করেন যে একটা ইলেকট্রন বা একটা ধাতুর উপরই ইলেকট্রন দেওয়া থাকে। তখন দেখেন যখন অনেক বেশি ভোল্ট, তখন কী হয় বলেন তো, এই পজিটিভ চার্জ এই নেগেটিভ চার্জকে অনেক জোরে আকর্ষণ করবে না, তখন এখান থেকে একটা ইলেকট্রন অনেক দ্রুত বেগে এখানে ছুটে আসার ফলে কী করবে, এই একটা ধাতুকে আঘাত করার ফলে এর মধ্যে থেকে একটা ধরেন যে উচ্চ বিকিরণ ক্ষমতা সম্পন্ন বিকিরণ নির্গত হবে। সেই বিকিরণকে আমরা বলতেছি এক্স রে রশ্মি। তো ব্যবহার কী কী আমরা আপনার আগেও পড়ছেন, দাঁতের গোড়ায় ঘা, তারপরে কি হাড় ভাঙার সমস্যা, অস্ত্রোপচার, তারপরে স্থানচ্যুত হলে এগুলো ক্যান্সার, টিউমার, রোগ নির্ণয়, এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকের ক্লাসে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর স্লাইডে যদি আপনাদের পিডিএফ দরকার হয় তাহলে কমেন্ট সেকশনে আপনাদের হোয়াটসঅ্যাপ বা ইমেল আইডি দিবেন, আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। সবার জন্য অনেক অনেক শুভকামনা, আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।